মহারানী বলায় বেয়াদব বললে, তাহলে তুমিও বেয়াদব। শান্ত চলে গেল রাগ করে। আহানা ভেঙচি কেটে সেও পিছন পিছন গেল। ভ্রুকুচকে শান্তর দিকে চেয়ে পিছে পিছে আসছে সে। এত 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 বাতাস যে আহানা সহ উড়ে যাবে এমন অবস্থা। আহানা শান্তর দিকে চেয়ে হাঁটছিল, হঠাৎ এক বাতাসে ওর গায়ের ওড়না উধাও। আরে শান্ত থেমে গিয়ে পেছনে ফিরে তাকালো। আহানা শান্তকে ওর দিকে তাকাতে দেখে তাড়াতাড়ি চুল টেনে সামনে নিয়ে আসলো। ধর্মের কল বাতাসে নড়ে। আহানা দাঁতে দাঁত চেপে বনের ভেতর চলে গেল ওড়নার জন্যে। শান্ত দাঁতকে লিয়ে মজা করে বলল, আহানা, সুন্দরবনের একটা বাঘ চলে এসেছে মনে হয়। হলুদ হলুদ দেখা যাচ্ছে। আহানা ভয় পেয়ে সামনে তাকালো। সত্যি তো, হলুদ কালারের কি যেন দেখা যাচ্ছে। আশেপাশের জঙ্গল দেখে হয়তো এখানে চলে এসেছে। আহানা চিৎকার করে ওড়না নিয়ে এক দৌড় মারল শান্তর পিছনে এসে ওর জ্যাকেট ধরে দাঁড়িয়ে পড়ল সে। আসলে ওটা ছিল কাকতাড়ুয়া। নিচে টমেটো গাছ অনেকগুলো, বনের ভেতর পাখি নষ্ট করতে পারে বলে তাই হয়তো কৃষক কাকতাড়ুয়াটা বসিয়েছিল, কিন্তু এত বাতাসের জোরে সেটা পড়ে গেছে, তাই কিছুটা বাগ বাগ লাগতেছে। লাগারই কথা, কাকতাড়ুয়ার পরনে বাংলালিংক সিম কোম্পানির জামা, ডোরা কাটা। ভয়ে আহানার কলিজা কাঁপছে। শান্ত হেসে দিয়ে বলল, তোমাকে বোকা বানানো 2 মিনিটের ব্যাপার আমার কাছে, বুঝলা? মানে? ওটা কাকতারুয়া। আহানা রেগে শান্তর চুল টেনে দিয়ে চলে গেল ওখান থেকে। শান্ত থ হয়ে আহানার চলে যাওয়া দেখছে। এই মেয়েটা মাঝে মাঝে এমন এমন কাজ করে, আমি কিছু বলার বা করার হিদায়ত জ্ঞান হারিয়ে ফেলি। আমার চুলই টেনে দিল শেষমেশ। রাগ নয়, ভালো লাগে কাজ করতেছে কেন? আমার তো এখন রাগ হওয়ার কথা। শান্ত এগিয়ে গিয়ে আহানার হাত টেনে ধরল। এই মেয়ে, কি? তুমি আমার চুল টানছো কেন? আপনি আমাকে বাঘের ভয় দেখিয়েছেন তাই। আরো টানবো নাকি? চুপ। শান্ত আহানার কান টেনে ধরল। ছাড়ুন, আমার লাগতেছে, ছাড়ুন। আর আমার চুল টানবো তুমি? না না, টানবো না, ছাড়ুন। শান্ত আহানার কান ছেড়ে দিয়ে নওশাদের কাছে চলে গেল। আহানা কান ডলতে ডলতে আসতেছে। কিরে শান্ত, এমন বিশ্বজয়ের হাসি দিচ্ছিস কেন? মানুষের কান টানতে জাস্ট জোস লাগে। রূপা কানে হাত দিয়ে বসে গেল। নওশাদ এগিয়ে গেল টানার জন্যে। না প্লিজ নওশাদ, শয়তানি করবা না। শান্ত ভাইয়া, এসব কি শেখানো রে? আরে যাই বলো, শান্তর মতো রাগ আমার নাই। আই লাভ ইউ সো মাচ রূপু। লাভ ইউ টু। খাওয়া দাওয়া করে রূপা আর আহানা রিকশায় করে আবারও ফিরে গেল। আহানা গেল টিউশনের দিকে আর শান্ত নওশাদের বাসায় ফিরে গেল। আহানা বাসায় ফেরার সময় একটা ফেরিওয়ালার কাছে একটা আয়না দেখলো। এদিক ওদিক তাকিয়ে সেটা হাতে নিল। খুব সুন্দর এটা। দাম কত? 50 টাকা। ও, 50 টাকা তো বেশি না, থাক। আহানা আয়নাটা রেখে হেঁটে চলে আসলো বাসায়। রান্না করতে করতে আয়নাটার কথা ভাবতে লাগলো সে। আজ পর্যন্ত শখ করে কত কি পছন্দ হয়েছিল, তার কোনো কিছুই কেনা হয়নি। আজকের আয়নাটা খুব পছন্দ হয়েছে। আমার কাছে 50 টাকা ছিল, শান্তর দেয়া, কিন্তু ওগুলো দিয়ে তো মাস চালাতে হবে, তাই কিনি নাই। এইভাবে আর তো জীবন চলে না। একটা চাকরির জন্য অ্যাপ্লাই করব। 10,000 বেতন হলে আমার ভালো মতোই জীবন কেটে যাবে। এসব ভাবতে ভাবতে আহানা খাওয়া শেষ করে নিল। সব গুছিয়ে রেখে বই নিয়ে বসলো পড়তে। পড়তেই ঘুমিয়ে গেল সে। সকাল সকাল নামাজ পড়ে রেডি হয়ে আবারও হাঁটা ধরল। একটা পিলারে পোস্টার দেখে থমকে গেল সে। নিয়োগ বিজ্ঞপ্তি। একটা খাতা বের করে নাম্বার আর ঠিকানা লিখে নিল। ব্যাস, সময় করে একদিন গিয়ে দেখে আসবে। লাস্ট ডেট 23 তারিখ। মিষ্টিদের বাসায় ঢোকার সময় নজর পড়ল শান্তর উপর। বারান্দায় দাঁড়িয়ে গুন্ডাদের মতো চেয়ে আছে ওর দিকে। যাক বাবা, বাঁচলাম। তাহলে আজ লিফটে জ্বালাবে না আমাকে। আহানা 5 তলায় এসে মিষ্টিদের বাসায় চলে গেল চুপচাপ। তাহলে কালকের কথা মাথায় ঢুকেছে। আমি যে বলেছিলাম কম কথা বলতে আমার সাথে। পড়ানো শেষ করে বের হয়ে এদিক ওদিক চেয়ে আহানা ভাবতে লাগলো। সামান্য আমার কথায় এত গুরুত্ব দেবে, আজ ডিস্টার্ব করতেও আসলো না। স্ট্রেঞ্জ। আহানা শান্তর বাসার দরজার দিকে তাকাতে তাকাতে চলে যাচ্ছে, গিয়ে একজনের বুকের সাথে ধাক্কা লেগে গেল তার। চোখ বড় করে চেয়ে দেখলো শান্ত একটা ভাব নিয়ে চেয়ে আছে ওর দিকে। আহানা শান্ত থেকে একটু দূরে সরে দাঁড়ালো। আপনি? চলো। কোথায়? আমার বেডরুমে। শান্ত আহানার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। এই এই, আপনার মাথা ঠিক আছে তো? হাত ছাড়ুন বলতেছি। বাঁচাও বাঁচাও, কে আছো? শান্ত আহানার মুখ চেপে টেনে বাসার ভিতর নিয়ে গেল। এই মেয়ে, তোমাকে একদিন বলছি না তোমার প্রতি আমার ইন্টারেস্ট নেই? তাহলে এরকম করো কেন? এত চিল্লাও কেন? ইন্টারেস্ট না থাকলে আমাকে এখানে আনার মানেটা কি? শোনো,
আমি তোমাকে 2000 টাকা দিছি, রাইট? তো টিউশনির টাকা পেলে ফেরত দেবো সেটা। শোনো, আমি ওই টাকা নিব না। তাহলে বলো কি করবে? কি করব? জোর করে আবার দিয়ে যাব? নো, তুমি এমনটা করলে তোমাকে আমি লিফটে আটকায় রাখবো গোটা 2 ঘন্টা। তো আপনি কি চান? আমি চাই তুমি রোজ সকালবেলা আমার জন্য নাস্তা বানাও। মগের মুলুক পাইছে? ইম্পসিবল। আমার খেয়ে কাজ নেই, আমি আপনাকে রেঁধে খাওয়াবো? আমি কি বুয়া নাকি? আমি তো বলিনি তুমি বুয়া। আচ্ছা, রান্না করতে না পারলে আমাকে এই মুহূর্তে 2000 টাকা ফেরত দাও। আপনি খুব খারাপ একটা লোক। টাকা দিয়েছিলেন এইসব করার জন্য? না, তোমার তো উচিত নিজ থেকে আমাকে রেঁধে খাওয়ানোর। আমি তোমাকে টাকা দিয়ে হেল্প করেছিলাম। আপনার তো বাসায় বুয়া আছেই, তাহলে আমি কেন রাঁধবো? 4 দিন রাতবা, বেশি না। শুধু সকালে বুয়া সিক না হলে আমার কাজ নাই তোমাকে জোর করার। তো আমি না হয় সকালে রেঁধে দিব, বাকি বেলা? হোটেলে খাবো, অর্ডার করব। তাহলে সকালেরটা অর্ডার করে নিন, আমি আপনাকে আপনার টাকা কাল ফেরত দেবো রূপার থেকে নিয়ে। শান্ত এবার খুব রেগে গেছে। সামান্য সকালের রান্না দিয়ে এত কথার প্যাচ লাগাতে হবে সে জানতো না। আহানার হাত ধরে টেনে কাছে নিয়ে এসে বলল, কি সমস্যা তোমার? রেঁধে দিলে মরে যাবে তুমি। না, মরবো না, কিন্তু আপনার আর আরও কয়েকটা ছেলের সাথে এক বাসায় থেকে রান্না করবো না আমি কখনোই। এখন হাত ছাড়ুন, আমার বাসায় ফিরতে হবে আমাকে। ছাড়বো না, বাসায় গিয়ে দেখাও তো। বাঁচাও, বাঁচাও। শান্ত আহানার হাত ধরে টেনে সোফায় দুম করে ফেলল। চাচাও আরো জোরে। শান্ত তার শার্টে হাত দিতেই আহানা চোখ ইয়া বড় করে সোফা থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। আপনি বলেছিলেন না আমার প্রতি আপনার ইন্টারেস্ট নেই, তাহলে এখন এসব কি? ঠিক বলছো, ইন্টারেস্ট নেই। আমার গরম লাগছে তাই জামা খুলতেছি। তুমি কি জন্য বলতেছিল? আহানা দাঁতে দাঁত চেপে দরজা খুলতে যেতেই শান্ত ওর সামনে এসে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ল। বুয়া নেই তো ভাড়া বুয়া আনেন না, আমার পিছে লাগছেন কেন? শান্ত রেগে আহানার কাঁধ চেপে ধরে ঝাঁকিয়ে বলল, তোমার রান্না আমার ভালো লাগে, আমি তোমার হাতের রান্নাই খাবো, বুঝছো? আহানা চুপ করে থেকে বলল, ঠিক আছে, আজ সকাল শুধু, কাল আমি আপনার টাকা ফেরত দিয়ে দিব। হাত ছাড়ুন এখন। শান্ত হাত ছেড়ে দিল আহানার। আহানা রান্নাঘরে গিয়ে রান্না করছে আর শান্ত একটা বল নিয়ে দেয়ালে মারছে। সেটা ব্যাক করে ওর কাছে ফিরে আসতেছে আবার। এই মেয়েটা এত অ্যাটিটিউড নিয়ে ঘুমায় কি করে? আমি শাহরিয়ার চাঁদ ওকে চান্স দিতে চাইলে সবসময় ফেলে দেয়, এত সাহস। আর আমিও কম না, আমি ওকে পাত্তা কেন দিচ্ছি? বেশি পাত্তা দেওয়ায় এমন করতেছে। ভাবছি টাকা তোর ভয়ে রেঁধে দিবে, কিন্তু না, একই অ্যাটিটিউড। আমারই দোষ। প্রথম যেদিন চর মেরেছিল সেদিন বোঝা উচিত ছিল যে কোন টাইপের মেয়ে। এর হাজব্যান্ড যে হবে তার জীবন তেনা তেনা করে দিবে। আহানা রান্না শেষ করে হাত ধুয়ে পিছনে ফিরতেই দেখলো শান্ত মুখ ফুলিয়ে ওর দিকে চেয়ে আছে। রান্না শেষ। গুড। শান্ত আহানার হাত টেনে নিয়ে চলে গেল। তারপর দরজা খুলে বাসা থেকে বের করে দিল। ওর ব্যাগটা ওর হাতে দিতে দিতে বলল, নাও তোমার ব্যাগ আর বের হয় এখান থেকে। তোমার টাকা লাগবে না আমার, তোমার ভাব তোমার কাছে রাখো। আহানা হাঁ করে শান্তর মুখের দিকে চেয়ে আছে। কি বলছে ছেলেটা? এত সুন্দর করে নাস্তা বানাই দিলাম, একটা থ্যাঙ্কস তো দিলই না, উল্টো আমাকে বাসা থেকে বের করে দিল। জানেন আপনি খুব খারাপ একটা লোক, খুব খারাপ। আহানা শান্তকে বকতে বকতে চলে গেল। শান্ত ঠাস করে দরজা লাগিয়ে রান্নাঘরে চলে গেল। রুটি ভাজি আর ডিম অমলেট বানিয়ে রেখে গেছে আহানা। শান্ত মুচকি এসে এক প্লেটে রুটি ভাজি আর ডিম নিয়ে ডাইনিংয়ে গেল। আহানাকে ইচ্ছে করে রাগ দেখেছে যাতে ও অ্যাটিটিউড কম দেখাতে পারে। তৃপ্তি করে নাস্তা করছে সে। নওশাদ আর রিয়াজ ব্রাশ নিয়ে শান্তর পেছনে এসে শান্তর হাব ভাব লক্ষ্য করছে। ছেলেটার হলো কি, এমন করছে কেন যে সকাল সকাল 11টা ছাড়া ঘুম থেকে উঠতো না, সে ভোর 6টায় উঠে? আবার যে ছেলে চিকেন ছাড়া সকালে নাস্তা করতো না, সে জাস্ট রুটি আর ডিম ভাজি দিয়ে নাস্তা করছে। রিয়াজ, আমার একটা চিমটি দে তো। আমি কি স্বপ্ন দেখতেছি নাকি? আউচ! এত জোরে চিমটি দিলি কেন তুই? চিমটিটা চিমটি হয় না অর্ষাদ। কি রে, তোর এমন দল বেঁধে এখানে দাঁড়িয়ে কি করিস? না কিছু না, সূর্যের চারপাশে গ্রহের ঘোরাফেরা দেখি। আর কি, তুই এটা বল, বুয়া তো সিক, তাহলে এত রান্না করলো কে? কে? মিষ্টির আম্মু দিয়ে গেছে। ও আচ্ছা। কতটা বেয়াদব হলে এমন কাজ করতে পারে মানুষ? আমার রাজি হওয়া ঠিক হয়নি, শুধু শুধু সময় নষ্ট আমার।
আহানা ভাত রেঁধে আলু ভেজে সেটা দিয়ে খেলো, তারপর চুল আঁচড়িয়ে বেরিয়ে পড়লো ভার্সিটির উদ্দেশ্যে। কাল তো শুক্রবার, টিউশনি আছে, ভার্সিটি নাই। শান্তি শান্তি বলতে গিয়ে মনে হলো ওই অশান্তির কথা। এখন থেকে ওরে অশান্ত ডাকবো। ভার্সিটিতে এসে আহানা দেখলো শান্ত তমালের সাথে কি নিয়ে হাসাহাসি করতেছে। ওকে দেখে হাসি থামিয়ে সানগ্লাসটা পরে আরেকদিকে ফিরে বসলো। ছেলেটা এত স্বার্থপর, আবার ভাবও দেখাচ্ছে আমাকে। আহানা রেগে মেগে ক্লাসে গিয়ে ধূপ করে বেঞ্চে বসে পড়ল। রূপা ফোনে কথা বলতে বলতে আসতেছে এদিকে। আহানা ওর হাত ধরে ওকে বসিয়ে বলল, 2000 টাকা দিতে পারবি আমাকে? আমার খুব দরকার। আচ্ছা নে, আমার কাছে এখনই আছে। জামা কেনার জন্য আনছিলাম, জামা পরেও কিনতে পারবো, তুই এখন রাখ এটা। আহানা টাকা নিয়ে সোজা হেঁটে গেল শান্তর কাছে। নিন আপনার টাকা। এরপর থেকে আমাকে কোনোদিন টাকা দিয়ে সাহায্য করতে আসবেন না। এটাকে সাহায্য বলে না। আপনি যেটা করেছেন সেটা আপনারই ফায়দার জন্য করেছেন, তা আজ প্রমাণ হয়ে গেছে। সো নিন, আর কখনো আমার সাথে লাগতে আসবেন না, বুঝেছেন মিস্টার অশান্ত? আহানা টাকাগুলো শান্তর হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। শান্ত টাকা মুঠো করে ফেলে দিল নিচে, রাগে মাথা ফেটে যাচ্ছে। এই মেয়েটা তো ভাব কাকে দেখায়, আমাকে কি চেনে না? শান্ত ভাই, আর কত সহ্য করবা? দেখলে না ডেইলি তোমাকে ইনসাল্ট করতেছে, তারপরেও তুমি চুপ করে আছো কি জন্য সেটা আমার মাথায় ঢুকে না। শান্ত বাইকে বসে চলে গেল ভার্সিটি থেকে। এর আবার কি হলো? করতে বললাম আহনার টাইট, আর সে চলে গেল বিনা ফাইটে। আজব তো। তুই থাম তো রিয়াজ, শান্ত ওর নিজের ভালো নিজেই বুঝে। জাস্ট নিজেকে কন্ট্রোল করতে চলে গেছে সে। মুড ঠিক হলে আবারও চলে আসবে। ভার্সিটি তাড়াতাড়ি ছুটি দিয়ে দিল। আহানা রূপাকে বাই বলে কৃষ্ণচূড়া গাছটার নিচে এসে কয়েকটা ফুল কুড়ালো, তারপর বসে বসে মালা বানালো সেগুলো দিয়ে। নিজের মতো করে মাথায় হাতে ফুলের অর্নামেন্টস বানিয়ে লাগালো। এসব শান্তি নিয়ে করার একটাই কারণ, সেটা হলো আহানা শান্তাকে ভার্সিটি থেকে চলে যেতে দেখেছে, তাই আরামসে সে সময় কাটাচ্ছে একা একা। টিউশনি 3টা থেকে এখন বাজে 1টা, তাই মন মতো কাজ করে যাচ্ছে সে। আজ আর শয়তানটা জ্বালাতেও আসবে না। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আহানা গাছ ধরে চরকার মতো ঘুরে যাচ্ছে। মাথার উপর লাল ফুল, তার সাথে সবুজ পাতা, পাখির কলরব, কি শান্তিটাই লাগছে বলে বোঝানো যাবে না। ছোটবেলায় ফিরে গিয়েছে মনে হচ্ছে। আহানা ঘুরতে ঘুরতে কারোর পা দেখে থেমে গেল। এতক্ষণ ঘুরতে ঘুরতে মাথা ঘুরাচ্ছে। মাথা ধরে ঠিক করে দাঁড়িয়ে পা থেকে চোখ তুলে মাথার দিকে তাকালো। শান্ত দাঁড়িয়ে আছে হাতে হকি স্টিক নিয়ে। আহানা মাথা ধরে দাঁড়াতে পারছে না। ভূতে ধরেছিল বলে বাচ্চাদের মতো গাছ ধরে এতক্ষণ ঘুরছিল, এখন ঠিকমতো দাঁড়াতেও পারছে না সে। ধূপ করে নিচে মাটিতে বসে গেল। শান্ত এগিয়ে এসে ওর সামনে দাঁড়ালো। আহানা মাথা ধরে ওর দিকে চেয়ে বলল, কি আপনি এখানে কেন? শান্ত হকি স্টিকটা আহানার হাতের সাথে লাগিয়ে বলল। কাউকে হসপিটালে ভর্তি করাতে এসেছে। আহানা ঝোঁক গিলে একটু পিছিয়ে গেল, তারপর কাপা কাপা কণ্ঠে বলল, আমি কি করছি? আপনি তো টাকা ফেরত চেয়েছিলেন। শান্ত হকি স্টিকটা দিয়ে একটু চাপ দিল আহানার হাতে। আহানা হাত সরিয়ে এদিক ওদিক তাকালো। জনমানব শূন্য এরিয়া হওয়ারই কথা, ভার্সিটি তো ছুটি হয়ে গেছে। আহানা একটু পিছিয়ে গেল। শান্ত নিচু হয়ে আহানার সামনে ওর মুখ নিয়ে স্টিকটা দিয়ে আহানার মাথার থেকে ফুলের ক্রাউনটা ফেলে দিতে দিতে ফিসফিসিয়ে বলল, মেয়ের ভূত বানাই দিব, কেউ জানতেও পারবে না। আহানা চোখ তুলে তাকিয়ে বলল, সরি, আপনাকে আমি কাল সকালে রেঁধে দেবো, সত্যি। লাগবে না। তাহলে কি লাগবে? তোমার ভাঙা হাতটি। আপনি আমাকে মারবেন? হ্যাঁ, সেজন্যই তো আসলাম। আহানা ভয়ে কেঁদেই দিল। শান্তর চোখে মুখের আগুন দেখে সে ভয় পেতে বাধ্য হয়েছে। শান্তকে দেখে সিরিয়াস মনে হচ্ছে। শান্ত স্টিকটা উপর করে এত জোরে এক বাড়ি দিল। আহানা মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। শান্ত গাছের পাশে থাকা একটা সিমেন্টের পিলারে বাড়ি দিয়েছিল। আহানা ভেবেছে তাকে মেরেছে। আহানা কেঁদেই চলেছে। শান্ত আহানার কান্না দেখে হাত থেকে হকি স্টিকটা ফেলে দিল। আহানা, আমি তোকে মারতে যাবো কেন? শান্ত আহানার পাশে গিয়ে বসলো। তোমাকে মেরে আমার তো লাভ হবে না। জাস্ট তোমাকে এটা বোঝাতে এসেছে, আমি তোমাকে যেটা দিব সেটা আমাকে ফেরত দিবা না, কখনো নিজের কাছেই রাখবা। আমি জানি এটা তোমার আত্মসম্মান, বাট তারপরও আমি যা দিই তা আলাদা। আমারগুলো রাখতে তুমি তো আত্মসম্মান দেখাইও না, বুঝছো? শান্ত পকেট থেকে রুমাল নিয়ে আহানার দিকে বাড়িয়ে ধরল। আহানা ওড়না দিয়ে চোখ মুছতেছে। আমি তো ভাবিনি তুমি সামান্য এতেই এত ভয় পেয়ে যাবে, কান্না করে দিবে। ভেরি ফানি। মুখে বড় বড় কথা বলে
এখন সামান্য স্টিক দেখে ভয় পেয়ে গেলে? আজ যদি আমার জায়গায় অন্য কেউ হতো এভাবেই কান্না করতে? নিজেকে নিজে সেভ করার টেকনিক শিখো, বুঝছো? তুমি এই টেকনিকটা ঠিক পারো না। টিউশনিতে যাওয়ার সময় কতগুলো ছেলের সাথে তুমি লড়তে পারোনি, পালিয়ে এসেছ। তার মানে আপনি ওদের বলেছেন আমার জন্য প্রতিদিন রিক্সা ধরিয়ে দেওয়ার জন্য? শান্ত মাথা চুলকিয়ে হেসে বলল, তো কি করব, তোমারও তো একটা সেফটি দরকার। এত দিন চলেছি আমি, কারোর সেফটি লাগবে না আমার। জেদ বেশি তোমার। এই জেদের বয়সে নিজেকে সেভ করতেই পারবে না কোনোদিন। জেদ কমা, আহানা। আপনাকে জ্ঞান দিতে হবে না, যান এখান থেকে। এটা তোমার জায়গা, দলিল করে নাকি তোমার নামে? আহানা উঠে চলে যেতে নিতেই শান্তর হাত ধরে আবারও বসিয়ে দিল। আমি কথা বলতেছি না, চুপ করে বসে আমার কথা শোনো। নাও তোমার 2000 টাকা, রাখো, লাগবে না আমার। মায়ের হাতে রান্না খেয়েছি 10 বছর আগে। মা মারা যাওয়ার দিন সকালে উঠে আমাদের সবার মারা সত্ত্বেও লুকিয়ে যখন আমি আর বাবা ঘুমিয়ে মগ্ন ছিলাম, তখন তিনি আমার পছন্দের চিকেন কারি, রুটি, ভাজি, ডিম সব তৈরি করেছিলেন। আমি খাওয়ার সময় খুব বকেছিলাম তাকে। আফসোস, সেদিন বিকেলে মাকে হারিয়েছিলাম। খাবারগুলো আমি চেটে চেটে খেয়েছিলাম, একটুও ফেলতে দেয়নি। আজ সকালের নাস্তা হাতে নিলে মায়ের মুখটা ভেসে ওঠে। বুয়াবো অন্য কেউ কি আর মায়ের হাতে রান্নার মতো করে রাখতে পারে? কিন্তু আমি তোমার হাতের রান্নায় পুরোটা না হলেও কিছুটা মায়ের হাতের রান্নার স্বাদ পেয়েছে। জাস্ট কাল মনটায় মায়ের হাতে রান্না খাওয়ার জন্য আঁকুপাকু করছিল। বুয়াও শিখছিল, তাই তোমাকে বলেছি সরি এটার জন্য। তোমার টিউশনে তো 3টা থেকে সব 1:30 বাজে। এতক্ষণ কি করবে? লাঞ্চ করবে না? আহানা শান্তর কথায় ইমোশনাল হয়ে গেছে, নিজেকে কন্ট্রোল করে বলল, না, আমি কখনোই লাঞ্চ করি না। কেন? লাঞ্চের সাথে কোনো পূর্বশত্রুতামি আছে? লাঞ্চ করলে ডিনারে ভাত জুটবে না। শান্ত কিছুক্ষণ চুপ করে থাকলো, নিচ থেকে একটা কঙ্কর নিয়ে পানিতে ছুঁড়ে মারল। যে টিউশনে করাতে গিয়ে সন্ধ্যা হয়ে যায় সেটা বাদ দিয়ে দাও। আমি তোমাকে একটা জব দিব, এমনি এমনি তো টাকা দেবে না। কি জব শুনি? আমাদের ডেইলি একজন স্যারের ক্লাস করতে হয়, মোহাম্মদ সাইফুদ্দিন স্যার। তার ক্লাস এত বোরিং যে কিভাবে বোঝাবো তোমাকে। তা আমি কখনো তার ক্লাস অ্যাটেন্ড করি না। একদিন অ্যাটেন্ড করে স্বাদ মিটে গেছে। তারপর থেকে উনি আসার আগে আমি ক্যাম্পাসে চলে যাই। তিনি যা যা বলেন সব নোট করে রাখতে হয়। এক্সাম ওনার কথাগুলো আসে, তখন নোট করে আমি তার থেকে কপি নেই। কপি বলতে স্যার যা যা বলে তা পরের দিন ছুটির সময় এক এক করে সবার থেকে নোট চেক করে। তাই আমি চেয়েও ছাপিয়ে নিতে পারি না, নিজের হাতেই লিখতে হয়। ওনার এটা খেয়াল থাকে না আমি ক্লাসে আছি নাকি নাই। ওনার কথা হলো নোটটা লেখা অত্যাবশ্যকীয়। প্রতিদিন এই নোট তোলার কাজটা করতে হয় আমাকে, যা বিরক্তিকর, অসহ্যকর। তুমি প্রতিদিন আমার ওই নোটটা তুলে দেবে খাতায়। তমালের নোট থেকে দেখে দেখে মিষ্টিকে পড়াতে আসার সময় নোটটা নিয়ে এসে আমাকে দিবে। আমি তোমাকে 3000 টাকা দিব। আকাশের মা তোমাকে যত দেয় আমি তোমাকে ততই দিব। বলো রাজি? মানে আমার আর কাজ নাই, আপনি আপনার কাজ করার জন্য আর লোক পান না? সবসময় আমাকে ধরেন কাজ করার জন্য। শোনো মেয়ে, আমার সাথে তর্কে যাবে না। তোমাকে ছেলেগুলো থেকে বাঁচাতে পারলে আবার ছেলেগুলোতে অ্যাটাকও আমিই করাতে পারি। সো আমার কথা শুনে চলবা। অবশ্যই তোমাকে টাইট দিতে আমি নিজে এনাফ। আপনি একটা আমি আজ তোমার সাথে সাথে থাকবো। আকাশের আম্মুকে তুমি নিজে বলবে আর পড়াতে পারবে না, ওকে? না, আমি পারবো না ওনাকে বলতে। ওকে, আমি বলবো তাহলে। খবরদার না, যান এখান থেকে। যাবো না, তুমি যাবে, চলো। আরে আমার হাত ছাড়ুন, কোথায় নিয়ে যাচ্ছেন? লাঞ্চ করবো রেস্টুরেন্টে। আমার তো খুব ক্ষুধা লাগছে, তুমিও খাবে। আমি খাবো না, হাত ছাড়ুন। বসে বসে দেখো আমি খাবো। শান্ত আহানাকে টেনে একটা রেস্টুরেন্টে নিয়ে আসলো। আহানা রোডে 2-3 বার বসেও গেছে, তাও শান্ত হাত ছাড়েনি। মানুষ কেমন করে তাকিয়েছিল বলে আহানা আর হাত ছাড়ানোর চেষ্টা করেনি। রেস্টুরেন্টে এসে শান্ত নিজে নিজে অর্ডার করে ফোন নিয়ে বসে গেমস খেলা শুরু করে দিল। আহানা চুপ করে ওর দিকে চেয়ে আছে। এত মানুষ এখানে সবাই খাচ্ছে, দুনিয়ার মনে হয় আমিই একমাত্র যে দুপুরে খাই না। সবাই কি সুন্দর করে খেয়ে যাচ্ছে। খাবার এসে গেছে, শান্ত খাওয়াও শুরু করে দিয়েছে। আহানা মুখ বাঁকিয়ে আরেকদিকে ফিরে বসে আছে। আমি বলছি না আমি দুপুরে কিছু খাই না। শান্ত আহানার প্লেটে সব নিয়ে ওর দিকে বাড়িয়ে ধরল। আহানা বিরক্তি নিয়ে প্লেটটা ধরে বসে আছে। এরকম দয়া ওর একদম ভালো লাগে না। এই ছেলেটা এমন কেন করছে কে জানে, এলিনার সাথেও আবার আমার সাথেও।
আহানা চুপচাপ খেয়ে যাচ্ছে। উফ, আজ এই ছেলেটা পিছুই ছাড়ছে না, কেন বুঝতেছি না। পিউদের বাসায় ঢুকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল আহানা। যাক, বাঁচলাম মনে হয়। পড়ানো শেষে আহানা বাসা থেকে বের হতেই দেখলো শান্ত বাইককে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আপনি এখনো যাননি? না, যায়নি। আমি তো তোমাকে বলেছি তোমার সাথে সারাদিন থাকবো। আপনার ফোন দিন। কেন? এলিনা আপুকে কল করে বলবো তার বিয়ে কি কি করে ইদানিং। হ্যাঁ করো। আর তোমাকে বলছি না ও আমার জিএফ না? আহানা সত্যি সত্যি এলিনাকে কল করলো শান্তর ফোন নিয়ে। হ্যালো বেবি, তোমার শরীর ঠিক আছে তো? জীবনে প্রথম নিজ থেকে আমাকে কল করলে। হোয়াট আ প্রেজেন্ট সারপ্রাইজ। আপু, আমি আহানা। আহানা, তুমি? ইউ স্টুপিড গার্ল, তুমি শান্তর ফোন পেলে কই? শান্ত কোথায়? আপু ওসব বাদ দাও, তুমি জানো তোমার শান্ত বাপ তোমাকে ধোকা দিচ্ছে। হোয়াট? কি বললে? শান্ত কোথায় সেটা বলো। আচ্ছা আসেন, সামনাসামনি কথা হবে। জেকে রোডে আছি আমি আর আপনার বফ। ফাইন, আমি 20 মিনিটে আসতেছি। কি হলে তোমার শান্তি? ভ্যাসালকে ডেকে আনতেছো? শান্তি তো তোমার হওয়ারই কথা। তুমি তো ভ্যাসাল ছাড়া কিছুই জানো না। শুনুন, আপনি আমার জিএফ থাকাকালীন বেশিরভাগ সময় আমার সাথে সাথে থাকেন, এটা এলিনা আপুর জানা উচিত। ভেরি ফানি। তুমি এলিনের সাথে নিজেকে মিলাচ্ছ? কোথায় এলিনা আর কোথায় তুমি? এলিনা তো আমার ফ্রেন্ড, তুমি তো সেটাও না। ও, তাহলে আমার পিছনে পিছনে ঘোরার মানে কি? এক্সকিউজ মি, পিছনে ঘোরা মানে? আরিফ আঙ্কেল বলেছিল মা তোমার খেয়াল রাখতে বলে গেছে। তার ছেলে হিসেবে এটা আমার দায়িত্ব। আমার মায়ের সব ইচ্ছা আমি পূরণ করতেছি। এলিনা আপু আসলেই দেখা যাবে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।